পার্কিং, বেআইনি পার্কিং এবং ফুটপাত দখল, এই সব নিয়ে মুখ্যমন্ত্রী রুষ্ট, মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ, আর তার জেরে প্রশাসন তোলপাড়। আজকে দেখাবো গড়িয়াহাট পার্কিং। গড়িয়াহাটে পার্কিং কিভাবে হয়, গড়িয়াহাটে কিভাবে কাদের মদতে হয়, গড়িয়াহাটে বেআইনি পার্কিং এর রমরমা, গড়িয়াহাটে জাল রশিদ দিয়ে একেবারে বেআইনি পার্কিং চালায় একটি চক্র, জাল চক্র, বেআইনি পার্কিং এর চক্র। গড়িয়াহাট পার্কিং চক্রের রমরমা। এই যে জায়গা দেখছেন, সেখানেই একেবারে জাল স্লিপ দিয়ে চলছে টাকা আদায়। দেখছেন সেই ছবি, এখনো চলছে, আজও চলছে। সরাসরি চলে যাব প্রতিনিধি অমিতের কাছে। অমিত, গড়িয়াহাটের কোন কোন জায়গায় এরকম বেআইনি পার্কিং চলে? দেখো অরিন্দা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গড়িয়াহাট ব্রিজের নিচে। দক্ষিণ কলকাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনবহুল এলাকা গড়িয়াহাট, যেখানে বেআইনিভাবে রমরমেভাবে অবৈধ পার্কিং চলছে গড়িয়াহাট ব্রিজের নিচে। এই সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আমাদের দর্শকদের জন্য, যেখানে গড়িয়াহাট ব্রিজের নিচে, ঠিক গড়িয়াহাট থানা থেকে ঠিক কাছে, ঢিলছোড়া দূরত্ব বলা যেতে পারে, ঠিক থানার অপোজিটেই যে গড়িয়াহাট ব্রিজ, সে ব্রিজের নিচেই অবাধে চলছে কিন্তু এই অবৈধভাবে পার্কিং। কারণ কলকাতা পুরসভার তরফে অথরাইজ করা যে পার্কোম্যাট আছে, পার্কোম্যাটের ঠিক পাশেই, দুপাশেই কিন্তু এই অবৈধভাবে এই পার্কিং কিন্তু চলছে বেশ কিছুদিন ধরে। এবং তুমি জানিয়ে রাখবো যে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হওয়ার পরেও আজকেও আমরা এসেছি, আজকেও কিন্তু ছবি বদলায়নি। আমি আসবো যে গ্রাফিক্সটা দেখাচ্ছি, আমরা যে ম্যাপটা দেখাচ্ছি, একটু বলি আপনাদেরকে, নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ খবর এটা। যে ম্যাপটা দেখাবো, সেই ম্যাপটা গোলপার্কের দিকে, আরেক দিকে বালিগঞ্জ ফাঁড়ি। যে যে জায়গায় বেআইনি পার্কিং আপনারা দেখছেন, গোলপার্কের দিকে, গড়িয়াহাটের ব্রিজের নিচে, আর গড়িয়াহাটের ব্রিজের নিচে, আর বেআইনি পার্কিং গোলপার্কের দিকে এদিকে, আর বালিগঞ্জ ফাঁড়ির দিকে আরেক দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, দুটো দিকে দেখাচ্ছি আমরা, দুটো দিকই দেখাচ্ছি। আর যে বলছিলাম না স্লিপ, এই স্লিপ দেখুন, বেআইনি পার্কিং এ লক্ষ টাকার কারবার, দৈনিক 10,000 টাকা দিতে হয় ক্ষমতাশালীদের। বেআইনি পার্কিং এ দৈনিক তোলাবাজি লক্ষ টাকায়। দেখুন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটা, আরেকটাতে কিচ্ছু লেখা নেই, এইরকম কার পার্কিং দেখুন। আর আরেকটা দেখুন অবৈধ পার্কিং এর স্লিপ দেখুন, আরেকটা দেখুন সাদা, এইটা বৈধ, এইটা বৈধ। দা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, একদম মেশিন থেকে এই রিসিট বেরোয়, বৈধ পার্কিং স্লিপ দেখছেন। বেআইনি পার্কিং এ এরপরে আমার প্রশ্ন, চলে যাব প্রতিনিধি অমিতের কাছে। বেআইনি পার্কিং এ দৈনিক কত টাকা ওঠে, কত টাকা দৈনিক ওঠে, কোথায় যায় সেই টাকা? দেখো এই প্রশ্ন কিন্তু আমরা বারবার কিন্তু তুলেছি আজকে এই অবৈধ পার্কিং যে জোনটাতে হচ্ছে সেখানে এসে, যে এই টাকা কার কাছে পৌঁছে যাচ্ছে, দৈনিক কত করে টাকা আপনারা পাচ্ছেন। এবং এখানে যারা অবৈধ পার্কিংয়ে যারা রয়েছেন, যারা মূলত গাড়ি দেখভাল করছেন, তারা এবং যাদেরকে আমরা ধরতে পেরেছি অন ক্যামেরা যারা এসেছে, তারা কিন্তু পুরো বিষয়টা এড়িয়ে যাচ্ছেন। তারা বলছে বিভিন্ন জনে অবৈধ পার্কিং বা এই অবৈধ যে পার্কিং চলছে সেই চক্রের সঙ্গে যুক্ত। এবং মূলত যেটা দেখা যাচ্ছে যে ব্যক্তিকে আমরা এখানে ধরেছিলাম, সে বলছে তাকে খাবার বাবদ কিছু টাকা দেওয়া হয় এবং তাকেই দেখভাল করতে দেওয়া হয়েছে। এবং এদের মাথা যারা রয়েছে তারা পুরোটা কিন্তু গা ঢাকা দিয়েছে। কারণ গতকালই কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এই সমস্ত অবৈধ পার্কিং কিন্তু রাখা যাবে না, ব্যবস্থা নিতে হবে, পদক্ষেপ নিতে হবে। এবং তারপরে আজকে দেখা গেলো যে আজকে কিন্তু অবৈধভাবে পার্কিং রাখা রয়েছে। আমাদের ক্যামেরা যখন এসে পৌঁছয় এই এলাকাতে, তখন দেখা যায় যে এখানে যিনি ছিলেন, যিনি মূলত আজকে টাকা নিচ্ছিলেন, তাকে আমরা চেষ্টা করেছিলাম, তাকে প্রশ্ন করেছিলাম যে এই যে টাকা আপনি নিচ্ছেন, এই টাকা কার কাছে পৌঁছে যাচ্ছে, যাদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তারা কি বলছেন একবার দেখাবো। কত করে নেন আপনারা? 10 টাকা ঘন্টা। আমাকে পার্কিং ওয়ালারা এটা দিয়ে গেছিলো বলে আমি ওই জাস্ট দিয়েছিলাম আপনাকে। আমি স্যার পার্কিং ওয়ালা না এখানে। আমাকে বললো দেখতে, আমাকে আমি জিজ্ঞেস করলাম ওকে যে কত করে বলবো, উনি বললো যে বলবি 20 টাকা ঘন্টা। তাই আপনি আমাকে জিজ্ঞেস করলেন স্যার, যখন ওখানে করেছিলেন, লাগিয়েছিলেন, জাস্ট আমি আপনাকে বললো আপনি স্লিপ চান, আমি স্লিপ দিলাম। এবার পার্কিং আপনি ওখানে ভিডিও করছিলেন বলে পার্কিং ওয়ালা দেখে ভয়তে পালিয়ে গেছে। এখানে পার্কিং কত ঘন্টা কিরকম রেট আছে? ওই যা রেট 10 টাকায় ঘন্টা, আর বাইক 5 টাকা ঘন্টা। এটা আপনারা মেশিনে বিলটা কাটেন? মেশিনে কাটি, বৃষ্টিতে এখন মেশিন নেই, এখন হাতে কাটছি। আগে কল্পসান আছে, টাকা তুলতে একটু পরে দেখতেই পাবে।
হ্যাঁ, লোক আসে, তারা ডেলি টাকা নিয়ে যায় জমা। সব জায়গা এপার ওপার পুরোই আমাদের এজেন্সি কোম্পানি আছে, গীতাঞ্জলি কোম্পানি। আমরা কন্ট্রাক্টরের লোক, আমি এখানে কাজ করি অবধি বলতে পারি। এটা কি কলকাতা পুরসভা তো? হ্যাঁ, এখানে কি মেশিনে বিল কাটা হয়? এখানে মেশিনে বিল ইন আউট সব মেশিন। মেশিনে দেখাবেন? এই বিলগুলো কিসের দেওয়া হচ্ছে পার্কিং এর জন্য? এটা বলতে পারবো না, ওটা আমরা দিই না, বিলগুলো কি বৈধ বিল? এটা আমরা বলতে পারবো না, এটা পারমিশন বলতে না, আমি কি বলবো। বেআইনি পার্কিং, একেবারে চাল রশিদ ছাপিয়ে বেআইনি ভাবে লক্ষ লক্ষ টাকার কারবার। আবার জিজ্ঞেস করবো একবার অমিত, যে কাকে দিতে হয় টাকা? এই প্রশ্নই কিন্তু বারবার করা হচ্ছিল যে এই টাকা কাকে দেওয়া হচ্ছে। যিনি এখানে টাকা নিচ্ছিলেন, আজকেও যিনি টাকা নিয়েছিলেন, এমনকি গতকাল আমরা এখানে পৌঁছে গেছিলাম, গতকালও তিনি যে টাকা নিয়েছিলেন সেই টাকা বিভিন্ন জনকে দেওয়া হয়। সেক্ষেত্রে এই টাকা কিন্তু পৌঁছে যাচ্ছে বিভিন্ন বিভিন্ন ব্যক্তিদের কাছে, যারা ভীষণভাবেই এলাকার প্রভাবশালী। এমনকি যেহেতু পুরসভার অ্যালট করা জায়গার বাইরেও যে জায়গাটা নো পার্কিং জোন হওয়ার কথা, সেখানে এইভাবেই পুরসভার নামে রিসিপ্ট ছাপে, যার যে স্লিপগুলো আমাদের হাতে এসছে, কোথাও কলকাতা পুরসভার লোগো ছাপানো হয়েছে, আবার কোথাও কলকাতা পুরসভার নাম ছাপিয়ে নাম ধরে কিন্তু এই টাকা তোলা হয়। সেক্ষেত্রে বিভিন্ন স্থানীয় স্তরের নেতা এবং কলকাতা পুরসভার বিভিন্ন কিন্তু ব্যক্তি, এমনকি পুলিশের নাকের ডগাতে যেহেতু এই পুরো এই অবৈধ পার্কিংটা চলছে, সেক্ষেত্রে পুলিশেরও কিন্তু এই যোগসূত্র অমিত আসবো। দেবাশিস কুমার, মেয়র পরিষদ, তিনি কি বলছেন একবার দেখাবো। পার্কিং আমরা দেখতে শুরু করেছি এবং আমরা ইতিমধ্যেই বলেছি, এবং আপনারা জানেন যে আমাদের কোনটা বৈধ পার্কিং কোনটা অবৈধ পার্কিং এটা কলকাতা পুরসভার ওয়েবসাইটে দেওয়া আছে। সেহেতু এটা অনেক দিন আগে থেকেই দেওয়া আছে। আমাদের এখন যেটা নজর রাখতে হবে, যেখানে অবৈধ আছে সেটা যাতে না হয়, সেটা আমরা ইতিমধ্যেই পুলিশের সঙ্গে কথা বলেছি, আমরা চেষ্টা করি। পার্কিং তোলাবাজিতে রুষ্ট মুখ্যমন্ত্রী, শাসক নেতাদেরই কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। গড়িয়াহাটের সব তথ্যই মুখ্যমন্ত্রীর নজরে। ইল্লিগাল পার্কিং জোন, এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইল্লিগাল পার্কিং জোন তৈরি করেছে। আমি যেমন আলিপুরে সম্পন্ন একটা করে দিয়েছি, সেই রকম হাতিবাজার এরিয়া ওখানে একটা করে দিলে, মানে সাউথ নর্থ বেহালা একটা ইল্লিগাল পার্কিং আছে, ভেঙে দিতে হবে। কেউ কেউ টাকা খেয়ে ইল্লিগাল পার্কিং দিয়ে দিচ্ছে, এবং সবচেয়ে বেশি ইল্লিগাল পার্কিং আজকে বিজেপির আছে। ইফ আই এম নট রং, আমি উইদাউট ইনভেস্টিগেশন কোনো কথা বলি না। কত ইল্লিগাল পার্কিং আছে আমি বিনীতকে বলবো কলকাতায় আমায় দিতে, আর রাজারহাটে, নিউ টাউনে, হাওড়ায় কত আছে মনোজ আমায় দেবে, আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে, সেইগুলো লিগাল পার্কিং হওয়ার উপযুক্ত জায়গা কিনা আমায় বলতে হবে। যদি লিগাল হয় টেন্ডার প্রসেসে যাবে, সেন্ট্রাল ওয়াইজ টেন্ডার হবে, এবং টেন্ডার করে এটা মেয়র নিজে দেখবে, দেখে রিপোর্ট দেবে, করে আমাকে পুরো লিস্ট 15 দিনের মধ্যে দিতে হবে। পার্কিং তোলাবাজিতে রুষ্ট মুখ্যমন্ত্রী, শাসক নেতাদেরই কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 24শে জুন এবং গতকাল দুদিনই রুদ্রমূর্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের। গড়িয়াহাটের সব তথ্যই মুখ্যমন্ত্রীর নজরে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তায় কি করবে রাশ? আবার চলে যাব প্রতিনিধি অমিতের কাছে। অমিত, মুখ্যমন্ত্রীর এত অভিযোগ, তারপরেও ক্ষোভের পরেও আজ কি অবস্থা? দেখো, আজকেও আমরা যখন এখানে এসে পৌঁছেছি, আজকেও তুমি দেখো, ক্যামেরাজনকে বলবো এই ছবিটা দেখানোর জন্য। আমি রয়েছি একদম গড়িয়াহাট মোড় থেকে গোলপার্ক যাওয়ার দিকের যে রাস্তা, সেই অংশে। সেখানে আজকেও তুমি দেখতে পাচ্ছ পরপর কিন্তু গাড়ি লাগানো রয়েছে এবং পার্কিং কিন্তু করা হয়েছে অবৈধভাবে। এখানে যখন আমরা এসে পৌঁছেছিলাম, জানতে চেয়েছিলাম কারা এর দায়িত্বে রয়েছে, কারা দেখভাল করছে, কারা টাকা নিচ্ছে যারা পার্কিং করছে তাদের থেকে, এবং সেই টাকা কাদের কাছে পৌঁছে যাচ্ছে, তার সদুত্তর কিন্তু পাওয়া যায়নি। কারণ পুলিশের নাকের ডগায়, এমনকি কলকাতা কর্পোরেশনের যে জায়গা ব্যবহার করে কিন্তু পার্কিং যেহেতু করা হচ্ছে, স্বাভাবিকভাবে কিন্তু কলকাতা পুরসভার ওপর সারির ব্যক্তিরা কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছে। এমনকি স্পেসিফিকভাবে মুখ্যমন্ত্রীর কাছে সে তথ্যও রয়েছে, কারা এই অবৈধ বা বেআইনিভাবে যে পার্কিং চলছে, কারা তারা চালাচ্ছে বা কারা এই চক্রের সঙ্গে যুক্ত, পুরো তথ্য কিন্তু তার কাছে রয়েছে। আরো একবার আসবো তোমার কাছে। দেখুন, মুখ্যমন্ত্রী 24শে জুন ব্যাপক ধমক দিয়েছিলেন, আর 24শে ফেব্রুয়ারি ম্যানেজার কার পার্কিং ডিপার্টমেন্ট পুরসভার
সেখান থেকে পুলিশকে, ডেপুটি কমিশনার অফ পুলিশ, ট্রাফিক ডিপার্টমেন্ট, কলকাতা পুলিশ, লালবাজার স্ট্রিট, তাকে চিঠি দেওয়া হয়েছিল এবং কি বলা হয়েছিল দেখুন, একদম কমপ্লেন্ট against illegal parking as well as unauthorized collection of parking fees under গড়িয়াহাট ফ্লাইওভার। তাতেও কোনো কাজ হয়নি, এই চিঠি দেওয়া হয়েছিল। তারপরেও অমিত এখনো বেআইনি পার্কিং তার মানে চলছে, বেআইনি টাকা আদায় চলছে। একেবারে 24শে ফেব্রুয়ারি যে চিঠি দেওয়া হয়েছিল কলকাতা পৌরসভার পার্কিং ডিপার্টমেন্টের তরফে আমাদের কলকাতা পুলিশের যিনি ডিসি ট্রাফিক রয়েছেন তার দপ্তরে বা তাকে, তারপরেও আমরা দেখছি সেখানে সেই চিঠিতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছিল অভিযোগ হিসেবে যে এই গড়িয়াহাট ফ্লাইওভারের নিচে অবৈধভাবে পার্কিং করা হচ্ছে এবং তার বিনিময়ে টাকা তোলা হচ্ছে এবং সেই টাকা কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে এবং স্টেপ নিতে বলা হয়েছিল কলকাতা পুরসভার পার্কিং ডিপার্টমেন্টের তরফে কলকাতা পুলিশের কাছে। কিন্তু আমরা দেখলাম যে সামনে গড়িয়াহাট থানা পুলিশ ডেস্ক রয়েছে, তারপরেও কিন্তু এইভাবেই একইভাবে ফেব্রুয়ারি মাসের পর থেকে তার চিঠি দেওয়ার পর থেকেও কিন্তু এখনো এটা জুন মাস শেষ হতে চললো, তারপরেও কিন্তু এই একইভাবে এখানে অবৈধ পার্কিং, একইভাবে বেআইনি ভাবে টাকা তোলা চলছে, বেআইনি পার্কিং চলছে। দেখা যাক কবে পদক্ষেপ করে প্রশাসনের পক্ষ থেকে করা হয় কিনা। আর মমতা বন্দ্যোপাধ্যায় গতকালও বেআইনি পার্কিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেই ক্ষোভ প্রকাশের পরে আজকে পুলিশি তৎপরতা বিভিন্ন জায়গায়, যেমন কলেজ স্ট্রিটের ছবি দেখাচ্ছি, কলেজ স্ট্রিট থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীর বার্তার পর কলেজ স্ট্রিট, বিবেকানন্দ রোডে অভিযান, রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে কাঁটা লাগিয়ে দিল পুলিশ। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, মূলত কোন কোন জায়গাগুলোতে বেআইনি পার্কিং চলছিল? দেখো, গতকাল মুখ্যমন্ত্রীর যে কড়া বার্তা, তারপর থেকে আর সকালে জোড়াবাগান থানার পুলিশ একেবারে অভিযানে নামলো। মূলত কলেজ স্ট্রিট, বিবেকানন্দ রোড এই জায়গাগুলিতে বেআইনি পার্কিং এবং ফুটের ওপর গাড়ি রেখে দেওয়ার একটা অভিযোগ এসেছিল পুলিশের কাছে এবং সকালবেলায় একেবারে সেখান থেকে যে কটি গাড়ি ছিল প্রত্যেক কটি গাড়িতে কাঁটা লাগিয়ে দেওয়া হয় এবং বেশ কিছু গাড়িকে পুলিশের রিকভারি ভ্যানের মাধ্যমে নিয়ে যাওয়া হয় জোড়াবাগান থানায় এবং উপযুক্ত কেস করা হয় প্রত্যেকটি গাড়িতে এবং গাড়ির যারা মালিক ছিলেন তাদের লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই গাড়িগুলি যেখানে রাখা হয়েছিল বেশ কিছু বছর ধরে এখানে রাখা হতো এবং বেআইনি ভাবে রাখা হতো। মূলত উত্তর কলকাতায় যেহেতু সরু গলি এবং গাড়ি রাখার জায়গার অভাব, এই বিষয় সামনে রেখে কিন্তু উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় এই একটা সমস্যা উঠে আসে। এই সমস্যা যাতে পরবর্তীতে না আসে সামনে, সেই বিষয়ে কিন্তু সকাল থেকে জোড়াবাগান তারা তৎপর ভূমিকা পালন করেছে এবং তাদের থানার অন্তর্গত যে কটি এলাকাতে বেআইনি পার্কিং এবং ফুটের ওপর গাড়ি রাখার সমস্যা রয়েছে প্রত্যেক কটি জায়গা থেকে কিন্তু তারা গাড়ি সরিয়ে দিয়েছে ইতিমধ্যে। অন্যান্য জায়গাতেও কিভাবে নজরদারি চালায়, কিভাবে অভিযান চালায় পুলিশ। আজকে বিভিন্ন জায়গাতে এরকম ভাবে ফুটের ওপরে থাকা, ফুটপাথের ওপরে থাকা গাড়িতে কাঁটা লাগিয়ে দিয়েছে পুলিশ। আর গতকালও মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন। এটা হচ্ছে কলেজ স্ট্রিট ইল্লিগাল পার্কিং জোন। এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইল্লিগাল পার্কিং জোন তৈরি করেছে। আমি যেমন আলিপুরে সম্পন্ন একটা করে দিয়েছি, সেই রকম হাতিবাজার এরিয়া ওখানে একটা করে দিলে মানে সাউথ নর্থ বেহালা একটা ইল্লিগাল পার্কিং আছে, দিতে হবে। কেউ টাকা খেয়ে ইল্লিগাল পার্কিং দিয়ে দিচ্ছে এবং সবচেয়ে বেশি ইল্লিগাল পার্কিং আজকে বিজেপির আছে। ইফ আই এম নট রং, আমি উইদাউট ইনভেস্টিগেশন কোনো কথা বলি না। কত ইল্লিগাল পার্কিং আছে আমি বিনীতকে বলবো কলকাতায় আমায় দিতে, আর রাজারহাটে, নিউ টাউনে, হাওড়ায় কত আছে মনোজ আমায় দেবে। আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে সেইগুলো লিগাল পার্কিং হওয়ার উপযুক্ত জায়গা কিনা আমায় বলতে হবে। যদি লিগাল হয় টেন্ডার প্রসেসে যাবে, সেন্ট্রাল ওয়াইজ টেন্ডার হবে এবং টেন্ডার করে এটা মেয়র নিজে দেখবে, দেখে রিপোর্ট দেবে, করে আমাকে পুরো লিস্ট 15 দিনের মধ্যে দিতে হবে। কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হকার উচ্ছেদ উদ্দেশ্য নয়, সার্ভে করতে হবে। হকার কত আছে না আছে হাই পাওয়ার্ড কমিটি গড়ে দিয়েছিলেন, সে হাই পাওয়ার্ড কমিটি আজকে মাঠে নামলো। আজকে হাই পাওয়ার্ড কমিটি কলকাতায় শুরু হলো হকার সার্ভে। কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে। সান্নিক, এই হকার সার্ভে কোন পথে হবে, কিভাবে হবে?
দেখো, এখনো পর্যন্ত এই হাই পাওয়ার কমিটির তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে একটি করে ফর্ম প্রত্যেক হকার এই সমস্ত বাজারগুলিতে যাদের দোকান রয়েছে, যাদের জন্য এর আগেও টাউন ভেন্ডিং কমিটির তরফে অস্থায়ী অ্যারেঞ্জমেন্ট করা ছিল তাদের, এবং যাদের করা নেই তাদের প্রত্যেককেই এই ফর্ম দেওয়া হবে। এবং শুধুমাত্র এই ফর্ম ফিল আপ করার পরেই এই ফর্ম দেখে পরবর্তীতে এই কমিটি কিন্তু সিদ্ধান্ত নেবে কিভাবে কত সংখ্যায় কোন হকার কোন মার্কেটে রয়েছেন, এবং তাদের মধ্যে যাদের কোনো রকম অ্যারেঞ্জমেন্ট আগে থেকে ছিল না আচ্ছা। তাদের ক্ষেত্রে কি কি পুনর্বাসনের ব্যবস্থা করা যেতে পারে সেই সমস্ত বিষয় তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। আপাতত সবকটি মার্কেট, আজকে তার মধ্যে গড়িয়াহাট এবং নিউ মার্কেট, এবং আগামীকাল হয়তো হাতিবাগান মার্কেটে যেতে পারেন এই কমিটির সদস্যরা। ধন্যবাদ। আমরা একটা ফর্ম তৈরি করেছি হকার ইনফরমেশনের জন্য। আমরা যাব এবং আমাদের লোকেরা থাকবে যারা হকিং করছেন, তাদের কাছে ফর্মটা দেবেন, তারা ফর্মটা ফিল আপ করে জমা দেওয়া হবে, তারপর আবার কমিটি বসে সিদ্ধান্ত নেবে। আজকে শুধুমাত্র সার্ভের কাজটা শুরু হচ্ছে। সকালে গড়িয়াহাট হচ্ছে, বিকেলবেলা আমাদের একটা মিটিং আছে কলকাতা পুরসভায়, তারপরে নিউ মার্কেট আছে। মিটিংয়ে সিদ্ধান্ত হবে বাকি হাতিবাগান কবে হবে বা অন্যান্য বাজার কবে হবে, আজকে সিদ্ধান্ত হবে। জবরদখলের গেরোয়ে রেল স্টেশন, জবরদখলের গেরোয়ে রেল স্টেশন। অমৃত ভারত রেল স্টেশনগুলিতে হকার, একাধিক স্টেশনে জবরদখলের জন্য স্টেশনের কাজে বাধা। 70টি স্টেশন হকার মুক্ত করতে চায় রেল। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, 70টা স্টেশনে হকার মুক্ত করা তো বিরাট একটা ব্যাপার, কি প্ল্যান? দেখো, বিরাট ব্যাপার তো বটেই, এবং বিভিন্ন সময় কাজ করতে গিয়ে তাদেরকে বারবার ধরে অস্থিরতা বা অসুবিধার সম্মুখীন হতে হয়। এই অসুবিধার সম্মুখীন হতে গিয়ে তাদের তরফ থেকে উল্লেখ করা হচ্ছে যে তারা সেই কাজ করার ক্ষেত্রে রাজ্যের সম্পূর্ণ সহযোগিতা চায়। যেহেতু রাজ্যের তরফ থেকে হকারের সরানো বা জবরদখলকারীদের সরানোর বিষয়ে কাজ শুরু করেছে, ফলে তারা আশা প্রকাশ করছেন এই কাজের ক্ষেত্রে তারা সহযোগিতা পাবেন। এবং বর্তমানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে তালিকা, সেখানে দেখা যাচ্ছে যে একাধিক যে অমৃত ভারত যে স্টেশন তৈরি করতে চলেছে রেল, সেখানেও এই জবরদখলকারীদের জন্য বিভিন্ন জায়গাতেই কাজ করতে পারা যাচ্ছে না। ফলে এই বিস্তর অসুবিধার সম্মুখীন হয়ে তারা এগোচ্ছেন, এবং তারা আশাবাদী যে রাজ্যের তরফ থেকে এবার হয়তো তারা সহযোগিতা পাবেন, এবং রাজ্যের তরফ থেকে যদি তারা সহযোগিতা পান তাহলে তাহলে এই স্টেশনগুলো থেকে অবৈধ বা যারা জবরদখল করে আছেন তাদেরকে সরিয়ে সেখানে তাদের কাজ সম্পূর্ণ করতে পারবেন। ধন্যবাদ। আর বারবার পুকুর বোঝানো, জলা জমি ভরাট, এই সব নিয়েও ক্ষোভ প্রকাশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তোপ দেখেছিলেন আরএসএস এর পার্টি অফিস নিয়ে, আরএসএস মাফ করবেন কার্যালয় নিয়ে। একেবারে আসানসোলে জলা জমি ভরাট করে আরএসএস এর কার্যালয় তৈরি করার অভিযোগ। গতকালই ঘটনাস্থল সরেজমিনে পুলিশ, আর পুলিশ পুরসভা গতকালই সরেজমিনে গিয়েছিল। আজকে নথি চেয়ে নোটিশ পুরসভার। কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে। দীপক, কি খবর আছে? গতকালই আসানসোল পৌরসভার প্রতিনিধি দল গেছিল বৈধ নথিপত্র দেখার জন্য সেই আরএসএস ভবনের, যার বিরুদ্ধে অভিযোগ পুকুর ভরাট করে জমির চরিত্র বদলে সেইখানে আবাসন নির্মাণ করা হয়েছিল। এই অভিযোগে পৌরসভার আধিকারিকরা গেলে তাদেরকে পর্যাপ্ত নথিপত্র না দেখাতে পেরে আজকে কিন্তু পৌরসভা 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং সমস্ত নথিপত্র চেয়েছে। 7 দিনের মধ্যে যদি এই নথিপত্র জমা না দেওয়া হয় আসানসোল পৌরসভায়, তাইলে কিন্তু আইনি ব্যবস্থা নিতে চলেছে আসানসোল পৌরসভায়, এবং যে অবৈধ নির্মাণ করা হয়েছে সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন আজকে আসানসোল মেয়র। যদিও আরএসএস এর পক্ষ থেকে জানানো হয়েছে কি 7 দিন সময়সীমা যথেষ্ট নয়, আরো কিছুদিন তাদেরকে সময় চাই, এই নিয়ে তারা পৌরসভায় আবেদন জানাবে। ওকে, কিন্তু এখন দেখার কি বৈধ নথিপত্র দেখাতে পারছে কিনা আরএসএস। বৈধ নথিপত্র দেখাতে পারছে কিনা আরএসএস। মেয়র কি বললেন এই বিষয়টা নিয়ে, প্রথমে দেখাবো আসানসোলের মেয়র। ওদের বিল্ডিং প্ল্যানটা চেয়ে পাঠানো হয়েছে, ওদের ডিডটা পাঠানো হয়েছে, তারপর ওদের ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স, এই নিয়ে একটা চিঠি ওদেরকে করা হয়েছে। 7 ডেজ টাইম দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে পেপারগুলো ওদেরকে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। যদি না জমা দিতে পারে, না জমা দিলে আইনানুগ যা ব্যবস্থা নেবে সেটাই করবো। তাতে বিল্ডিং প্ল্যান না থাকলে বিল্ডিংটা ভাঙতে হবে। দল দেখা হচ্ছে না, কোনো দলেই দেখা হবে না। যেটা মানুষের যেখানে লাগবে, কাজে লাগবে, সেখানটাতে কোনো দল নয়, মানুষের জন্য করতে হবে। গতকালই আরএসএস এই অভিযোগ অস্বীকার করেছিল, আজকেও আরএসএস এই অভিযোগ অস্বীকার করছে।
পুর নিগম থেকে নোটিশ দিয়েছেন, 7 দিন সময় দিয়েছেন, কাজ করতে চেয়েছেন। আমরা রেসপন্সার দেওয়া লেটার 7 দিনে হয় না, দিন 15 আমরা একটা সময় চাইবো। মনে হয় অভিযোগ করছে, অভিযোগ তো ভিত্তিহীন অভিযোগ। ওখানকার যারা পুরো লোক আছে তাদেরকে জিজ্ঞাসা করছি, তারা বলছে এখানে ছেলেগুলো সব ফুটবল খেলতো, কোনোদিন এখানে কোনো ছিল না। যাই হোক, আমরা তা বলছি, দলীয় পত্র দেখে সবকিছু বলে দিতে পারবো। অভিযোগটা ভিত্তিহীন। গতকালই আমরা দেখিয়েছিলাম বালি পাচার মাফিয়ার এমন দৌরাত্ম যে 300 কোটি টাকার একটা প্রকল্প, দামোদরের জল প্রকল্প সংকটে যে কোনো সময় নাকি ভেঙে পড়তে পারে, এমনটাই আশঙ্কা। গলসিতে গ্রেফতার 12। এই বালি পাচারের অভিযোগে গ্রেফতার 12। কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, কতদিন ধরে এই রকম ভাবে বালি মাফিয়ার দৌরাত্ম চলছিল? যারা গ্রেফতার হয়েছে তারাই বা কারা? দেখো, আমরা মাসের পর মাস ধরেই একেবারে গলসিতে দামোদরের বুক থেকে বেআইনি ভাবে বালি তোলা হচ্ছে, এবং এই বেআইনি ভাবে বালি তোলা হচ্ছিল গলসির জুজুটি এলাকাতেও। বর্ধমান পৌরসভার 300 কোটি টাকার জল প্রকল্পের যে গ্যালারি তা রয়েছে, সেখান থেকে এই জল তুলে তা বর্ধমান শহরে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। এবং এই খবর আমরা দেখিয়েছিলাম যে একেবারেই সেই গ্যালারির সামনে থেকেই একেবারে বালি তোলা চলছে অঙ্ক করে, এবং তার ফলে এই 300 কোটি টাকার এই যে প্রজেক্ট তা একেবারে ধসে যেতে পারে, জলে ধসে যেতে পারে। এই খবর দেখানো হয়েছিল গতকাল, এবং বর্ধমান পৌরসভার চেয়ারম্যান তিনিও সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি পাঠিয়েছিলেন, এবং সেই নিয়ে গতকাল জেলা শাসকের সঙ্গে তার বৈঠকও হয়। তারপরেই এই খবর দেখানোর পরেই আমরা দেখলাম আজ ভোরে পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। গলসি, বর্ধমান এবং খণ্ডঘোষ থানার পুলিশ। কিন্তু শরদিন্দু, এই যে 12 জনকে গ্রেফতার করা হয়েছে তারা তো আসলে ঠিকা কর্মী, তারা তো এই শ্রমিক বালি তুলছিলেন, কিন্তু যারা মাফিয়া তাদের খোঁজ কবে হবে? একেবারেই অয়নদা, একেবারেই যারা শ্রমিক তারা কিছু টাকার বিনিময়ে তারা দৈনন্দিন জীবিকা নির্বাহ করছিলেন, তারা বালি তুলছিলেন, তাদেরকে ধরা হয়েছে। কিন্তু এর যে মূল মাথা যারা বালি মাফিয়া, যারা দিনের পর দিন একেবারে দামোদরের বুক খালি করে বালি পাচার করে দিচ্ছে, তাদের কবে গ্রেফতার করা হবে এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ থেকে এই প্রশ্নটা আমাদেরও থাকলো। আর এখানে সুপার কি বলছেন? কারণ চেয়ারম্যান, যিনি বর্ধমান পুরসভার চেয়ারম্যান, তিনি চিঠি পাঠিয়েছিলেন জেলা শাসককে, তারপরে এই অভিযান। সুপার কি বলছেন দেখুন। কালকে আমরা যখন ইনফরমেশন পেলাম, ওখানে আজকে ভোরে থেকে আমরা আমাদের 3টে থানা, বর্ধমান থানা, গলসি থানা, খণ্ডঘোষ থানা, 3টে থানা মিলিয়ে ওখানে রেড করার পরে ওখান থেকে আমরা 12 লোককে অ্যারেস্ট করি। আমরা একটা স্পেসিফিক কেসও করেছি, ওখানে সব লোককে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে, প্লাস যত গাড়ি ছিল সব গাড়ি সিজ করা হয়েছে। এটা ছাড়াও আমরা কন্টিনিউয়াসলি এখন একটু মনিটরিং রাখবো এখানে। আরও যেটা বলতে চাই কি, আমাদের গোটা বর্ধমান জেলাতেই আমরা কন্টিনিউয়াসলি রেড করছি। আমি অভিযোগ জানিয়েছি, একবারে সরকারি লেভেলে সর্বত্র ডিপার্টমেন্টকে জানিয়েছি, ছবি সহ যেভাবে নৌকোগুলো দামোদরে বালি তুলছে, এটা বিপজ্জনক একটা ব্যবসা, যেটা আমাদের গ্যালারির ক্ষতি করছে। এবং আমার কাছে যেটা এখন আজকে খবর, যে ওখানে 12 জনকে অ্যারেস্ট করা হয়েছে, কিছু নৌকো বা যন্ত্রপাতিও ধরা হয়েছে, যা পুলিশ এখন অ্যাকশনে নেমেছে। না, বিফোর হ্যান্ড পুলিশ ডিড নট টেক এনি অ্যাকশন, কিছু করেনি। আমরা সর্বত্র অভিযোগ জানানোর পরে এই বালি মাফিয়াদের, বালি চোরদের ধরার জন্য পুলিশ নেমেছে।